হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ইতিহাস ক্লাস। আজকে আমি তোমাদেরকে দুপুরবেলা একটি ক্লাস দিয়েছিলাম, প্রথম ক্লাস। আজকে শুরু করছি সেকেন্ড ক্লাস। দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় আমরা করছি, সেকেন্ড ক্লাস এটি। প্রথম অধ্যায়ের এটি সেকেন্ড ক্লাস, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রেখো। বেশি কথা বলবো না, খুব দ্রুত সঙ্গে ক্লাস করবো, কারণ সিলেবাস শেষ করতে হবে। একটা হিউজ সিলেবাস তোমাদের সামনে রয়েছে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ইতিহাস ক্লাস। চলো দেখো, বলছে যেগুলো দাগিয়ে দেবো সেগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে, ঠিক আছে? দেখো, ভারতে আগত বিদেশি পর্যটকদের মধ্যে অন্যতম অলবিরনি একাধারে ছিলেন জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, দার্শনিক, নৃতত্ত্ববিদ, ভূগোলবিদ এবং ঐতিহাসিক। তিনি 973 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খোয়ারিজম প্রদেশে জন্মগ্রহণ করেন। তাহলে 973 খ্রিস্টাব্দের মধ্য এশিয়ার খোয়ারিজম প্রদেশে কিন্তু অলবিরনির জন্ম হয়, ঠিক আছে? তারপর দেখো, সিরীয়, আরবি, ফার্সি, হিব্রু এবং সংস্কৃত ভাষায় তার গভীর ব্যুৎপত্তি ছিল। গ্রিক ভাষা তিনি জানতেন না, কিন্তু গ্রিক সাহিত্যের আরবি অনুবাদ পড়ে প্লেটো ও অন্য গ্রিক দার্শনিকদের দর্শনের সঙ্গে তার পরিচয় ঘটে। 1017 খ্রিস্টাব্দে গজনী সুলতান মামুদ খোয়ারিজম রাজ্য অভিযানের সময় অলবিরনি সহ বহু পণ্ডিতকে গজনীতে নিয়ে আসেন। সুলতানের প্রিয়পাত্র এই পণ্ডিত গজনীতেই 1048 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে দেখো কী বলছে, 1017 খ্রিস্টাব্দে গজনী সুলতান মামুদ খোয়ারিজম রাজ্য অভিযানের সময় অলবিরনি সহ বহু পণ্ডিতকে গজনীতে নিয়ে আসেন। সুলতানের প্রিয়পাত্র এই পণ্ডিত কিন্তু গজনীতে 1048 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে গজনীতে অলবিরনিকে কে নিয়ে আসেন? না, গজনী সুলতান মামুদ, ঠিক আছে? এটা কিন্তু শর্ট প্রশ্ন। কত খ্রিস্টাব্দে? 1017 খ্রিস্টাব্দে। এগুলো তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে? প্রত্যেকটা যে কথা বলছি প্রত্যেকটা খাতায় নোট করে নাও। ভারতের সঙ্গে প্রথম যোগাযোগ। দেখো, গজনীতে থাকাকালীন সময়ই ভারতবর্ষ সম্পর্কে অলবিরনির আগ্রহ সৃষ্টি হয়। অষ্টম শতক থেকে সংস্কৃত ভাষায় লেখা জ্যোতির্বিদ্যা, গণিত, ভেষজবিদ্যা ইত্যাদি বিষয়ের গ্রন্থ আরবি ভাষায় অনুদিত হতে থাকে। এগুলি পাঠ করে তিনি ভারত সম্পর্কে উৎসুক হয়ে ওঠেন। সুলতান মামুদ পাঞ্জাব দখল করলে অলবিরনি ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পান। এখানে ব্রাহ্মণ পণ্ডিতদের সংস্পর্শে শেষে তিনি সংস্কৃত ভাষা শেখেন এবং সংস্কৃত ভাষায় লেখা ধর্ম ও দর্শন বিষয়ক গ্রন্থগুলি পাঠ করতে সক্ষম হন। প্রসঙ্গত উল্লেখ্য, পতঞ্জলির মহাভাষ্য, অর্থাৎ পতঞ্জলির লেখা মহাভাষ্য, কার লেখা? পতঞ্জলির লেখা সহ বহু সংস্কৃত গ্রন্থের আরবি অনুবাদ করেন অলবিরনি। তাহলে মহাভাষ্যের গ্রন্থের আরবি অনুবাদ কে করেন? না, অলবিরনি। আবার তাঁর করা গ্রিক গণিতজ্ঞ ইউক্লিড এর রচনা সংস্কৃত অনুবাদও এক্ষেত্রে উল্লেখযোগ্য। এবং তার করা গ্রিক গণিতজ্ঞ ইউক্লিডের রচনা সংস্কৃত অনুবাদও এক্ষেত্রে উল্লেখযোগ্য। তাহলে ইউক্লিড গ্রন্থের তাঁর করা গ্রিক গণিতজ্ঞ ইউক্লিডের রচনার সংস্কৃত অনুবাদও এক্ষেত্রে উল্লেখযোগ্য। মূলত পাঞ্জাব এবং উত্তর ভারতের কিছু অঞ্চল পরিভ্রমণ করে তিনি ভারতের সমাজ ও সংস্কৃতি বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেন, ঠিক আছে? এবার দেখো, অলবিরনি ছিল এক অদ্ভুত সম্পর্ক। বাস্তবে মামুদ ছিল বিজয়ী আর অলবিরনি ছিলেন যুদ্ধবন্দী। খোয়ারিজম থেকে মামুদের রাজধানী গজনীতে এসে রাজ জ্যোতিষীর পদে নিযুক্ত হন। এখানে একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করো, খোয়ারিজম থেকে মামুদের রাজধানী গজনীতে এসে রাজ জ্যোতিষীর পদে নিযুক্ত হন। যুদ্ধবন্দী হলেও মামুদ তাকে পছন্দ করতেন। এমনকি অলবিরনি বিভিন্ন সাহিত্যকর্মের পৃষ্ঠপোষকতাও করেন তিনি। সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার ভারত আক্রমণ করেন। এটা তোমরা মনে রাখবে যে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? না, 17 বার ভারত আক্রমণ করেন। এবার দেখো, কিতাব উল হিন্দ সম্পর্কে আমরা একটু পড়ে নিই। দেখো, অলবিরনির ভারতের অভিজ্ঞতা সম্পর্কিত তার বিবরণ কিতাবুল হিন্দ গ্রন্থে লিপিবদ্ধ করেন। তাহলে কিতাবুল হিন্দ গ্রন্থটি কার লেখা? অলবিরনির লেখা। মূল গ্রন্থটি খুব সম্ভবত আরবি ভাষায় লেখা। তাহলে কিতাবুল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? না, মূল গ্রন্থটি আরবি ভাষায় লেখা। সম্ভবত উপমহাদেশের সীমান্তবর্তী মানুষের কাছে ভারতের পরিচয় পৌঁছে দেওয়ার জন্যই তিনি এই ভাষা ব্যবহার করেছিলেন। তাহাকাকি হিন্দ নামেও সুপরিচিত এই গ্রন্থটি 80টি অধ্যায়ে বিভক্ত। তাহলে তাহাকাকি হিন্দ গ্রন্থটি কিন্তু এই কিতাবুল হিন্দ গ্রন্থটি কিন্তু তাহাকাকি হিন্দ গ্রন্থ নামে পরিচিত এবং এটি 80টি অধ্যায়ে বিভক্ত, যাতে ভারতের সমাজ, বর্ণ ব্যবস্থা, ধর্ম, দর্শন, রাজনীতি, আইন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, অনেক সময় অধ্যায় শুরু হয়েছে একটি প্রশ্নের মাধ্যমে। বিভিন্ন সংস্কৃত সাহিত্য যেমন বেদ, পুরাণ, ভগবত গীতা, মনুস্মৃতি, পতঞ্জলি, মহাভাষ্য ইত্যাদি গ্রন্থ থেকে উদ্ধৃতি নিয়ে অলবিরনি তার অভিজ্ঞতা ও বিবরণীকে যুক্তিসিদ্ধ করার চেষ্টা করেছেন। এবার দেখো, হিন্দু। এই হিন্দু বর্তমানে বহুল প্রচলিত হিন্দু শব্দটির উদ্ভব হয়েছিল কোনো এক প্রাচীন পার্শ্বিক শব্দ থেকে। তাহলে হিন্দু শব্দটি
উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? প্রাচীন পার্শ্বিক শব্দ থেকে। আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতাব্দী নাগাদ সিন্ধু নদের পূর্বের এলাকা বোঝাতেই হিন্দু শব্দটি অবতারণা করা হয়। আরবরাও পার্শ্বিকদের মতো এই অঞ্চলকে আল হিন্দ এবং এখানকার অধিবাসীদের হিন্দি বলে উল্লেখ করেন। পরবর্তীকালে তুর্কিরা এই অঞ্চলের অধিবাসীদের হিন্দু অঞ্চলটিকে হিন্দুস্তান এবং এখানকার ভাষাকে হিন্দাফি নামে আখ্যায়িত করেন। কিন্তু হিন্দু শব্দটি কোনো ধর্মকে বোঝাতে ব্যবহৃত হয়নি। হিন্দু শব্দটি ধর্মকেন্দ্রিক হয়ে ওঠে অনেকটা পরের দিকে। তাহলে এই পর্যন্ত আমরা সেকেন্ড ক্লাস শেষ করলাম আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর একটা কথা, আমি যেগুলো তোমাদেরকে খাতায় বইতে দাগিয়ে দিলাম, অবশ্যই এগুলো তোমরা খাতায় নোট করে নাও। এগুলো অবশ্যই তোমরা পজ করে নিয়ে নিজেদের খাতায় লিখে রাখো। অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন পেয়ে উপকৃত হবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।